নমস্কার। আজকের এই বিশেষ বিশ্লেষণে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যেটা শুনলে আপনারা বুঝতে পারবেন যে কিভাবে বিশ্বস্তরের ভূ রাজনীতি মানে জিওপলিটিক্স একেবারে সোজা এসে আমাদের বাড়ির দরজায় কড়া নাড়ছে। মানে ব্যাপারটা জাস্ট ভাবা যায় না। আচ্ছা, একবার ভেবে দেখুন তো, হাজার হাজার কিলোমিটার দূরে ওই মধ্যপ্রাচ্যে চলা একটা যুদ্ধ কিভাবে আমাদের দৈনন্দিন জীবন আর সোজা আমাদের পকেটের খরচে প্রভাব ফেলছে। এটা কিন্তু সত্যি একটা অভূতপূর্ব ব্যাপার, তাই না? বিদেশের মাটিতে ঘটা একটা সংঘাত সাধারণ ভারতীয়দের রোজকার লাইফস্টাইল পর্যন্ত বদলে দেওয়ার ক্ষমতা রাখে। চলুন ব্যাপারটা একটু তলিয়ে দেখা যাক। তো আজকের এই আলোচনাটা আমরা খুব সুন্দর করে ধাপে ধাপে সাজিয়েছি। প্রথমে আমরা দেখব বিশ্ব অর্থনীতির ওপর এই যুদ্ধের প্রভাব, তারপর জ্বালানি সংকট আর ওয়ার্ক ফ্রম হোমের গুরুত্ব। এরপর আসবে সোনা ও বৈদেশিক মুদ্রা, কৃষি ও দৈনন্দিন জীবন, বিরোধী দলের প্রতিক্রিয়া এবং সবশেষে জিওপলিটিক্স আর আমাদের ক্যারিয়ার। মূলত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দেয়া ওই ৭টি বিশেষ আবেদন আর তার প্রতি বিরোধীদের যে প্রতিক্রিয়া, সেটাই আমরা আজ পর্যায়ক্রমে ডিকোড করব। একদম শুরুতেই চলে আসছে আমাদের প্রথম ভাগে, বিশ্বব্যাপী যুদ্ধের অর্থনৈতিক প্রভাব। এখন যে এই অর্থনৈতিক আবেদনগুলো করা হচ্ছে তার একেবারে গোড়ার কারণটা হলো ইরান আর মার্কিন যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের এই ক্রমবর্ধমান সংঘাত। পরিস্থিতি ঠিক কতটা ভয়াবহ সেটা বুঝতে ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সির প্রধানের এই সতর্কবাণীটা একটু দেখুন। উনি বলছেন, বিশ্বব্যাপী তেলের বাজারে এটা ইতিহাসের সবচেয়ে বড় সাপ্লাই চেইন বিঘ্নিত হওয়ার ঘটনা, আর সরকারগুলো এই সংকটের মাত্রাকে রীতিমতো অবমূল্যায়ন করছে। বুঝতেই পারছেন আন্তর্জাতিক তেলের বাজারে কতটা গভীর একটা সংকট ঘনিয়ে আসছে। ব্যাপারটা কিন্তু মোটেও হালকাভাবে নেওয়ার মতো নয়। এই জ্বালানি সংকটের পেছনের আসল লজিকটা কি? দেখুন, জ্বালানি চলাচলের অন্যতম প্রধান পথ ওই স্ট্রেইট অফ হরমুজাজ এখন প্রায় অবরুদ্ধ। তার ওপর রাশিয়া থেকে আগের মতো সস্তায় তেল কেনা এখন অনেক কঠিন, কোনো ডিসকাউন্টও মিলছে না। আর ভারতের কথা বললে আমাদের কাছে মজুদ তেলের পরিমাণ মাত্র 2 থেকে 3 মাসের জন্য যথেষ্ট। এদিকে ইসরায়েল স্পষ্ট জানিয়ে দিয়েছে যে এই সংঘাত এখনই থামার নয়, মানে সামনের দিনগুলোতে পরিস্থিতি আরও ঘোরালো হতে পারে। এবার আমরা আসছি দ্বিতীয় অংশে, জ্বালানি এবং বাড়ি থেকে কাজ। এই যে জ্বালানি সংকটের সম্ভাবনা তৈরি হয়েছে সেটা মোকাবেলা করার জন্য প্রধানমন্ত্রীর প্রথম দিকের কয়েকটি আবেদন আমরা এবার দেখব। এখানে প্রধানমন্ত্রী মূলত 3টে স্পেসিফিক আবেদন করেছেন। প্রথমত, যেখানে সম্ভব ওয়ার্ক ফ্রম হোম বা বাড়ি থেকে কাজ করাকে প্রায়োরিটি দিন। দ্বিতীয়ত, ব্যক্তিগত গাড়ি ছেড়ে গণপরিবহন বা মেট্রো ব্যবহার করে পেট্রোল ডিজেলের ব্যবহার কমান। আর তৃতীয়ত, রান্নার তেলের ব্যবহার কমানো। সোজা কথায় এই জ্বালানির ব্যবহার কমানোর মাধ্যমে দেশ আগামীকালের যে কোনো অনিশ্চয়তার জন্য নিজেদের রেডি রাখতে চাইছে। তবে সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপারটা কি জানেন? এটা শুধু ভারতের কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। ভিয়েতনাম, শ্রীলঙ্কা, ফিলিপিন্স, পাকিস্তান, ইন্দোনেশিয়া আর মায়ানমারের মতো দেশগুলোও কিন্তু ঠিক একই রকম নির্দেশিকা জারি করছে। মানে ওয়ার্ক ফ্রম হোম এখন একটা গ্লোবাল ট্রেন্ড। কে বলতে পারে, হয়তো আমাদের এই প্রজন্মই শেষ প্রজন্ম যারা রোজ গাড়িতে বা বাসে ঝুলে অফিসে যাতায়াত করছে। খুব শীঘ্রই হয়তো রোজকার যাতায়াতটাই অতীত হয়ে যাবে, আর বাড়ি থেকে কাজ করাটাই হয়ে উঠবে নতুন নরমাল। চলুন এবার আমাদের তৃতীয় অংশে যাওয়া যাক, যেটা হলো সোনা এবং বৈদেশিক মুদ্রার বাজার। এই সংঘাতের ফলে আমাদের অর্থনীতির আরেকটা বিশাল অংশ সাংঘাতিকভাবে প্রভাবিত হচ্ছে, আর সেটা হলো ভারতের সোনার বাজার এবং আমাদের ফরেক্স রিজার্ভ। $72 বিলিয়ন। নাম্বারটা একবার ভাবুন। প্রতি বছর ভারত ঠিক এই বিপুল পরিমাণ টাকার সোনা আমদানি করে। সোনা কেনার প্রতি আমাদের এই যে অপরিসীম টান, এর ফলে কিন্তু প্রচুর বৈদেশিক মুদ্রা বা ডলার দেশের বাইরে চলে যায়, আর এটাই টাকার মান কমার অন্যতম একটা বড় কারণ। আর ঠিক এই জায়গাটাতেই আরও 2টো ভীষণ গুরুত্বপূর্ণ আবেদন করা হয়েছে। আগামী 1 বছরের জন্য সোনা কেনা এবং বিদেশ ভ্রমণ এড়িয়ে চলা। কেন? কারণ এর মূল লক্ষ্য হল ভারতীয় মুদ্রার এই বাইরে চলে যাওয়াটা বা আউটফ্লো বন্ধ করা। এমনিতেই ডলারের বিপরীতে টাকার মান দুর্বল হয়ে প্রায় 95-এর কাছাকাছি পৌঁছে যাওয়ার একটা আশঙ্কা দেখা দিয়েছে। আর মজার ব্যাপার হলো, এই ঘোষণার পরপরই তাৎক্ষণিক রিয়াকশন হিসাবে ভারতের জুয়েলারি কোম্পানির শেয়ারগুলো এক ধাক্কায় 10 থেকে 12% পর্যন্ত মুখ থুবড়ে পড়েছে। এই মুহূর্তে যদি দেখেন, ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভ রয়েছে প্রায় 690 থেকে 700 বিলিয়ন ডলারের আশেপাশে। এটা নিঃসন্দেহে একটা বিশাল ফান্ড।
কিন্তু আমাদের এই ওয়ার চেস্ট বা ভাণ্ডারটাকে সুরক্ষিত রাখতেই হবে, কারণ ভবিষ্যতে যদি কোনো বড়সড় গ্লোবাল ইমার্জেন্সি দেখা দেয়, ধরুন সমুদ্র তহরের ইন্টারনেট কেবল কাটা পড়ল বা আরও বড় কোনো যুদ্ধ বেঁধে গেল, তখন কিন্তু এই রিজার্ভটাই ঢাল হয়ে আমাদের দেশকে বাঁচাবে। আমরা এবার চলে আসছি আমাদের চতুর্থ অংশে, দৈনন্দিন জীবন ও কৃষি। প্রধানমন্ত্রীর সেই 7 দফা এজেন্ডার শেষ দুটো আবেদন আমরা এখানে আলোচনা করব, যেগুলো মূলত আমাদের কৃষক এবং সাধারণ ক্রেতাদের রোজকার পছন্দের উপর ফোকাস করে। কৃষকদের কাছে আবেদন জানানো হয়েছে রাসায়নিক সারের ব্যবহার কমানোর এবং প্রাকৃতিক বা ন্যাচারাল ফার্মিং অ্যাপান করে নেওয়ার। এর পাশাপাশি সাধারণ মানুষদের বলা হয়েছে বিদেশি ব্র্যান্ডের জিনিসপত্র এড়িয়ে একদম দেশীয় পণ্য বা স্বদেশি জিনিস ব্যবহার করতে। বাইরের কোনো বড় অর্থনৈতিক ধাক্কা থেকে ভারতীয় ইকোনমিকে আগলে রাখতেই এই দেশীয় পণ্য আর প্রাকৃতিক চাষাবাদের উপর এতটা জোর দেওয়া হচ্ছে। এখন আপনাদের মনে হতেই পারে, যুদ্ধের মধ্যে হঠাৎ সারের কথা কেন আসছে বাবা? চলুন ডটগুলো একটু কানেক্ট করি। ভারতে যে ইউরিয়া সার তৈরি হয় সেটা মূলত কাতার থেকে আসা ন্যাচারাল গ্যাস বা প্রাকৃতিক গ্যাসের ওপর নির্ভর করে। আর এই গ্যাস কোথা দিয়ে আসে? সেই স্ট্রেট অফ হরমুজ দিয়ে, যেটা বর্তমানে এই সংঘাতের কারণে ব্লক হয়ে আছে। অর্থাৎ মধ্যপ্রাচ্যের একটা অবরুদ্ধ জলপথ কিভাবে সরাসরি ভারতের একজন কৃষকের ব্যবহৃত সারের সাপ্লাই লাইন কেটে দিচ্ছে, সেটাই তথ্যটা দেখলেই একদম জলের মতো পরিষ্কার হয়ে যায়। এবার আমাদের আলোচনার পঞ্চম অংশ, বিরোধী দলের প্রতিক্রিয়া। যেহেতু আমরা এই বিশ্লেষণে একদম নিরপেক্ষভাবে সোর্সের তথ্যগুলো তুলে ধরছি, তাই রাজনৈতিক পাল্টা দৃষ্টিভঙ্গিটা বা কাউন্টার পার্সপেক্টিভটাও কিন্তু আমাদের জেনে রাখা দরকার। এই জায়গায় আমরা দুটো সম্পূর্ণ আলাদা দৃষ্টিভঙ্গির একটা পরিষ্কার তুলনা দেখতে পাচ্ছি। একদিকে সরকারের অবস্থান হল সবার আগে দেশ, আর সেই জন্য দেশের নাগরিকদের এই সাময়িক ত্যাগ স্বীকার করার আহ্বান। অন্যদিকে বিরোধী দলনেতা রাহুল গান্ধীর করা সমালোচনা হল এই আবেদনগুলো আসলে দীর্ঘ 12 বছরের পলিসি ফেলিওর বা ব্যর্থ নীতির প্রমাণ, আর এর মাধ্যমে নেতারা নিজেদের জবাবদিহিতা এড়াতে চাইছেন। রাহুল গান্ধী তার টুইট বা বিবৃতিতে যে বিষয়গুলো পয়েন্ট আউট করেছেন তার সারমর্ম হল, সাধারণ মানুষকে কি কিনতে হবে বা কোথায় যেতে হবে সেটা সরকারের বলে দেওয়া উচিত নয়। নেতাদের অবশ্যই অ্যাকাউন্টেবিলিটি বা দায়ভার নিতে হবে। তার মতে একটা দেশের পলিসি এমন হওয়া উচিত যাতে কোনো বৈশ্বিক সংকটের বোঝা সাধারণ নাগরিকদের বইতে না হয়, আর এ ধরনের পরনির্ভরশীলতা শুরুতেই যেন আটকে দেওয়া যায়। দেখতে দেখতে আমরা আলোচনার একেবারে শেষ ভাগে চলে এসেছি, অর্থাৎ ষষ্ঠ অংশ, ক্যারিয়ার এবং ভূ রাজনীতি। এত বড় বড় সব জিওপলিটিক্যাল শিফটস, এগুলো কিভাবে আমাদের মতো একজন সাধারণ মানুষের কর্মজীবনকে নাড়িয়ে দিতে পারে, চলুন সেটাই এবার দেখে নেওয়া যাক। আমরা আক্ষরিক অর্থেই এখন নিজের চোখে দেখতে পাচ্ছি যে জিওপলিটিক্স এখন আর খবরের কাগজের কোনো দূরের খবর নয়। বিশ্বব্যাপী ঘটা এই ঘটনাগুলো কিভাবে আমাদের দৈনন্দিন জীবন, আমাদের কেনাকাটার অভ্যাস, এমনকি আমাদের চাকরির বাজারকেও সরাসরি ডিকটেট করছে, তা আজ আমাদের চোখের সামনেই ঘটছে। আর ঠিক এই কারণে এই আনপ্রেডিক্টেবল বা অপ্রত্যাশিত বিশ্বে শুধুমাত্র একটা সাধারণ গ্র্যাজুয়েশন ডিগ্রি নিয়ে বসে থাকলে চলবে না। চাকরির বাজারের এই দ্রুত পরিবর্তনের সাথে টিকে থাকতে হলে ডেটা অ্যানালিসিসের মতো ডিমান্ডিং ক্ষেত্রগুলোতে আপস্কিলিং করাটা এখন মাস্ট। আজকের এই পরিস্থিতি আমাদের বারবার মনে করিয়ে দেয় যে গ্লোবাল ইকোনমির এই ঝাপটা সামলাতে পেশাগতভাবে নিজেদের আপডেট রাখাটা কতটা ক্রুশিয়াল। সবশেষে আপনাদের কাছে আমার এই ছোট্ট কিন্তু জরুরি প্রশ্নটা রইল, আপনারা কি আপনাদের দৈনন্দিন জীবনে এই 7টি আবেদন অনুসরণ করতে চলেছেন? এই যে একটা বৈশ্বিক সংকট চলছে, এর কথা মাথায় রেখে আপনারা কি নিজেদের ব্যক্তিগত অভ্যাসে কোনো পরিবর্তন আনবেন? এই বিষয়টা নিয়ে একটু গভীরভাবে ভেবে দেখার অনুরোধ জানাচ্ছি। এই বিস্তারিত তথ্যের জন্য শুভদীপ সিনহা বা শুভাদীপ সিনহা স্যারকে বিশেষ ধন্যবাদ জানিয়ে আজকের এই এক্সপ্লেনার আমরা এখানেই শেষ করছি। নতুন কিছু শিখতে থাকুন আর আগামীর জন্য একদম প্রস্তুত থাকুন।